ক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর থেকে সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে মরদেহ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল। ওসমান হাদির মৃত্যুতে শনিবার দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা। আজ সব মসজিদে বিশেষ দোয়া। পরিবারের দায়িত্ব গ্রহণ করবে সরকার, জানালেন প্রধান উপদেষ্টা। দেশে ফিরতে ট্রাভেল পাসের আবেদন করেছেন তারেক রহমান। মেয়ে জাইমা সহ টিকিট কেটেছেন 8 জনের। স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি বিএনপির। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, নিতে পারছেন চিকিৎসা। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার আশা মেডিকেল বোর্ডের। দেশবাসীর দোয়া কামনা। এবং নির্বাচন গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং। পর্যবেক্ষক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্রের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যা 6টায় তার মরদেহ পৌঁছাবে দেশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদি, যার কণ্ঠে আর মুখরিত হবে না মুক্তির স্লোগান, আর দেখাবেন না পরিবর্তনের স্বপ্ন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই বীর। গত 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য সেদিনই স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে মেডিকেল টিম ও পরিবারের পরামর্শে 15 ডিসেম্বর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দেশে থাকা ওসমান হাদির মেডিকেল টিমের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। অপারেশনে যাওয়ার পরে আসলে তখন আর খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তো আমরা আসলে তার মৃত্যু সংবাদ শুনতে পাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জনদের সাথে কথা বলেছিলাম এই সময়ে। আমার কাছে 9টা 45-46 তারা বলছিল যে আসলে হ্যাঁ, আমাদের মাঝে আর হাদি নেই, হাদি চলে গিয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে তার মরদেহ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন সমর্থকরা। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী কামরুল হাসান। শুরু যাচ্ছি কামরুলের কাছে। যারা দায়ী তাদেরকে মূলত ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিটুকু তারা জানিয়ে যাচ্ছেন। একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সড়কের মাঝখানে আগুন জ্বলছে এবং তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছে। হাদির এই মৃত্যুর মাধ্যমে আসলে আমরা সবশেষ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের সময় মানুষকে এভাবে একতাবদ্ধ হতে দেখেছি। ঠিক আরও একবার বাংলাদেশের মানুষ দেখতে পেল যে এক শরীফ ওসমান হাদিকে হত্যা করে আসলে তার যে আদর্শ, তার যে জনপ্রিয়তা, সেটিকে আসলে থামিয়ে দেওয়া সম্ভব না। এখানে সব শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে এবং তারা হাদির উপর যে হামলার ঘটনা এবং হাদিকে হত্যার যে ঘটনা, সেই হত্যার তীব্র নিন্দা জানিয়ে যারা সম্পৃক্ত আছে, অর্থাৎ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যে নেতাকর্মীরা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে যেন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বাংলাদেশ সরকার যাতে সেই শাস্তিটুকু নিশ্চিত করতে পারে, সেজন্য ভারত সরকারের কাছে আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিটুকু জানিয়ে আসছে। আমরা যদি একটু জানাই, আজকে হাদির মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, বাংলা মোটর, কারণ বাজার সহ এই বিভিন্ন স্থানে, সড়কের বিভিন্ন স্থানে হাদির
কর্মী সমর্থক যারা আছেন, সাধারণ মানুষ যারা আছেন, তারা মিছিল নিয়ে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং সেখান থেকে আবারও এই শাহবাগ মোড়ে এসে তারা এই শাহবাগ মোড়ে এসে সমবেত হয়েছেন এবং এখানেই তারা সড়কে কাছে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ জানাচ্ছেন এবং এই হাদির হত্যাকারী যারা আছে অর্থাৎ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেই নেতাকর্মীদের নাম উঠে এসেছে তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ যে বিচারের যে প্রক্রিয়া সেই বিচারের প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারকে সহায়তা করার অনুরোধটুকু তারা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন। নাহিদ ইসলাম সেখানে বলেছেন যে বাংলাদেশের দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে যে ভারতীয় যে আগ্রাসন, ভারতীয় যে আধিপত্যবাদ চলেছে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি অনেকটা একাই লড়াই করে গেছে। সে সবসময় এই আন্দোলন এবং এই দাবি আদায়ের পক্ষে সে সোচ্চার ছিল, সেজন্য তাকে আসলে রাজনৈতিক দলগুলো তাকে হুমকি হিসেবে নিয়েছে কিছুটা, যার বহিঃপ্রকাশ দেখিয়েছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। কারণ তাদের এই গুলিতেই যে হাদি শরীফ ওসমান হাদি মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে এবং এই ঘটনায় আওয়ামী লীগের যে সংশ্লিষ্টতা সেই সংশ্লিষ্টতার দায়ে তাদেরকে, ছাত্রলীগের যে সংশ্লিষ্টতা তাদের সংশ্লিষ্টতার দায়ে তাদেরকে দেশে ফিরিয়ে এনে কঠোর বিচারের মুখোমুখি দাঁড় করাতে ভারত সরকারের কাছে বাংলাদেশ সরকারকে সাহায্য করার জন্য অনুরোধ তারা জানিয়েছে। আমরা একটু দেখাই সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে এই হাদির উপর হামলার যে ঘটনা সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে। আমরা এখানে একেবারেই যে শুধুমাত্র হাদির যে সংগঠন জুলাই ঐক্য কিংবা জুলাই মঞ্চ অথবা এনসিপির নেতাকর্মী সমর্থকরা এসেছেন ব্যাপারটি তা নয়, এখানে একেবারেই যে সাধারণ শ্রেণী পেশার মানুষও এখানে এসেছে, একেবারে খেটে খাওয়া মানুষ যাদেরকে আমরা বলে থাকি, তারাও এখানে এসেছেন। শ্রমিক দিনমজুর শ্রেণীর যে লোকজন আছে তারাও এসেছেন, তারাও যে হাদির উপর যে বর্বরচিত যে হামলাটুকু হয়েছে সেই হামলার তীব্র নিন্দা জানাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হামলার যে ঘটনা সেই ঘটনায় তারা তীব্র নিন্দা জানাচ্ছেন এবং যে পলাতক যে আসামিরা যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আহ্বান জানাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা আছে বিভিন্ন স্থানে তারা দলবদ্ধ হয়ে তারা এখানে বিক্ষোভ করছেন। দেখতে পাচ্ছেন একটি মিছিল নিয়ে তারা এখানে আগত হচ্ছেন এবং মিছিল নিয়ে এসে তাদের হাতে আমরা এখন দেখতে পাচ্ছি লাঠি সোঁটাও রয়েছে। তারা এইখানে বিক্ষোভ প্রকাশ করছে মূলত হাদির উপর যে হামলার ঘটনা তারা ক্ষোভ প্রকাশ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগুন কিন্তু থেমে থেমে জ্বলছে। দেখতে পাচ্ছেন, চেষ্টা করি একটু সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন এবং তারা এখানে দাঁড়িয়ে আছে এবং ক্ষোভ প্রকাশ করছেন। আপনাদেরকে আমরা একটু দেখাই, বিভিন্ন স্থান থেকে যে হাদির যে সমর্থক যারা আছে তারা এখানে সমবেত হয়েছেন এবং হামলা এবং হাদিকে হত্যার নৃশংসতম হত্যার যে ঘটনা সে ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছেন। আপনাদেরকে একটু আমরা ছবি দেখানোর চেষ্টা করছি, ছবি দেখাই। আপনারা দেখছেন
একটু একটু দেখতে পাচ্ছেন শাহবাগের মোড়ে আসলে তারা অবস্থান নিয়েছেন, অবস্থান নিয়ে তারা এখনো পর্যন্ত ব্রিজ আছে, ঠিক সেই ফুট ওভারব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে শাহবাগ মোড়ের যে জমায়েত, সেই জমায়েত আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আরেক সহকর্মী কামরুল, তিনি সেই শাহবাগ ফুট ওভারের নিচে, অর্থাৎ শাহবাগ মোড় যে ঠিক শাহবাগ যে মোড়, সেই মোড় থেকে বিক্ষোভ কর্মসূচির যে সর্বশেষ সেখান থেকে তিনি জানাচ্ছিলেন এবং সেখানেই কিন্তু আমি তার পার্শ্ববর্তী যে ফুট ওভারব্রিজ আছে আমি কিন্তু সেখানে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা, সেই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ শুরু হয়েছে শাহবাগ এলাকাতে, সেটি দেখানোর চেষ্টা করছি। ঠিক আজ ঠিক আনুমানিক রাত 10টা নাগাদ সময়ে সিঙ্গাপুর থেকে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ আসা মাত্রই কিন্তু আমাদের যে শাহবাগ এরিয়া আছে এবং তার পার্শ্ববর্তী যে এলাকা আছে তার পাশেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু একযোগে একে একে কিন্তু রাজু ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা নেমে আসেন এবং তারা পরবর্তীতে রাজু ভাস্কর্যে এসে জমায়েত সৃষ্টি করেন। পরবর্তীতে আমরা লক্ষ্য করে দেখেছি যে রাজু ভাস্কর্যে সেই জমায়েত এক পর্যায়ে কিন্তু তারা শাহবাগের দিকে অগ্রসর হতে থাকেন। পরবর্তীতে শাহবাগে এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী যারা ছিলেন, যদিও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো এখন প্রায় বন্ধ, সেখানে শিক্ষার্থীর সংখ্যা খুব একটি বেশি নেই বললেই চলে। তারপরেও যারা হল বন্ধের পরেও যারা হলগুলোতে আবাসিক হলের শিক্ষার্থী যারা সেখানে অবস্থান করছিলেন তারা কিন্তু সবাই নেমে এসেছেন এই শাহবাগ মোড়ে এখানে ব্লকেট কর্মসূচি পালন করার উদ্দেশ্যে। মূলত তাদের এই শাহবাগ মোড় ব্লকেডের আজকের যে কর্মসূচির যে উদ্দেশ্য এবং তাদের এই বিক্ষোভের যে কারণ সেটি হচ্ছে ইনকিলাব মঞ্চ নামক যে সাংস্কৃতিক একটি প্ল্যাটফর্ম যেখানে ওসমান হাদি নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানকার তিনি একাধারে মুখপাত্র এবং আহ্বায়ক। তার যে গত ডিসেম্বরের 12 তারিখ জুম্মার নামাজের পর তাকে যে গুলিবিদ্ধ হতে হয়েছিল এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পর আজ গত 18ই ডিসেম্বর অর্থাৎ গতকাল আনুমানিক রাত 10টায় উনি যে সিঙ্গাপুরে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপারেশন চলাবস্থায়, ঠিক তারই প্রতিক্রিয়ায় কিন্তু শাহবাগ মোড়ে এই ছাত্র জনতা এবং সাধারণ যারা জনতা আছেন তাদের কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। আমরা ঠিক যখন থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে দর্শক, তখন থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে বিক্ষোভকারীরা তাদের কি দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন এবং তারা কি বলতে চাচ্ছেন। তাদের আন্দোলন এবং এই বিক্ষোভ থেকে আমরা দেখতে পেয়েছি তারা একই কথা বারবার বলছেন যে গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে যে আরেক এলাকায় যাওয়ার সময় ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি যে একজন আততায়ীর হাতে এবং অর্থাৎ দুর্বৃত্তের হাতে যে গুলিতে সর্বাত্মক আহত যে হয়েছেন, সেই আহত হওয়ার ফলে তিনি যে আজ মৃত্যুবরণ করলেন, সেই খুনের সাথে জড়িত যারা আততায়ী যারা ছিলেন এবং এর পেছনে যারা ইন্ধন জুগিয়েছেন কিনা সেটি তদন্ত করে বের করার উদ্দেশ্যে তারা কিন্তু এখানে স্লোগানে মুখরিত করেছে এই শাহবাগ চত্বর এবং তারা কিন্তু ব্লকেট কর্মসূচি ইতোমধ্যে শুরু করে দিয়েছে। আমরা দেখেছি যে এই শরীফ ওসমান হাদির মৃত্যুকে ঘিরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিএনপি, এনসিপি, জামাত সহ যে ক্রিয়াশীল যে ছাত্র সংগঠন যেগুলো আছে তারা সকলেই কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তারা শোক প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে এখানে যদি প্রশাসনের এখন পর্যন্ত প্রশাসন যেহেতু কোনো ধরনের সঠিক কোনো তথ্য ওসমান হাদির খুনিদের ব্যাপারে দিতে পারেনি, এই বিষয়ে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের যে সাধারণ সম্পাদক সেন্ট্রালের যিনি নাসিরউদ্দিন নাসির যে সাধারণ সম্পাদক যিনি ছিলেন তিনি কিন্তু কথা বলেছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি তুলেছেন যে প্রশাসনের এমন খামখেয়ালিপনার জবাব প্রশাসনকে দিতে হবে, এই কথা কিন্তু তারা বলেছেন এবং যত দ্রুত সম্ভব এই ওসমান হাদির খুনের সাথে অর্থাৎ গুলির সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত বের করার জন্য প্রশাসনের প্রতি কিন্তু তারা তাগিদ দিয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুততর সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, শুধু ছাত্রদল নয়, যারা
বিপ্লবে যারা অংশগ্রহণ করেছিলেন এবং এখন যারা বিক্ষুব্ধ ও যারা বিক্ষোভকারী যারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন, পাশাপাশি সারা দেশে যারা রাস্তায় নেমেছেন এবং ওসমান হাদির এই খুনের ব্যাপারে যারা সোচ্চার হয়েছেন, তাদের সকলের কিন্তু দাবি একটি, যেন দ্রুততর সময়ের মধ্যে ওসমান হাদির খুনিদেরকে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা হয়। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, ওসমান হাদি কিন্তু ঢাকার যে হেভিওয়েট একটি আসন, অর্থাৎ ঢাকা ৮ আসন, যেটি মূলত শাহবাগ, মতিঝিল এবং আরও বেশ কয়েকটি এলাকা জুড়ে কিন্তু বিস্তৃত, এই হেভিওয়েট আসনের কিন্তু সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিন্তু তার নির্বাচন করার কথা ছিল, এমন ঘোষণাই কিন্তু ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র কিন্তু জানিয়েছিলেন। এবং তারই ধারাবাহিকতায় ওসমান হাদি কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন বিভিন্ন আঙ্গিকে। আমরা দেখেছি ইতোমধ্যে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখেছি যে তিনি বিভিন্ন আঙ্গিকে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে গিয়েছেন এবং যে সাধারণ মানুষের সাথে যে জনসংযোগ সেটি কিন্তু তিনি করেছিলেন। এবং বেশ বলা যায় সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সুশীল সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল তার যে এই নির্বাচনী প্রচারণা এবং যে জনসংযোগ সেটিকে কিন্তু সফল তার নির্বাচনী যে প্রচারণা সেটিকে কিন্তু মোটামুটি একটি সফলতার দিকেই কিন্তু আগাচ্ছিল। এখন এখানকার বিক্ষোভকারী তারা বলছেন যে তার এই নির্বাচন ঘিরে তার যে প্রচারণা এবং অন্যায়, দুর্নীতি এবং বাংলাদেশের প্রতি যে আধিপত্যবাদের যে বিষয়, সে বিষয়ের জন্য কি হাদি থ্রেট হয়েছিলেন কিনা, এমন প্রশ্ন কিন্তু বিক্ষুব্ধ যারা জনতা তারা কিন্তু তুলেছেন। এবং ইতোমধ্যে তারা দাবি করছেন যে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যে সকল সংস্থা বা যে সকল মানুষ অথবা প্রশাসনের প্রশাসনের যে কেউ যদি জড়িত থাকে, সেক্ষেত্রে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে এই জমিনে আধিপত্যবাদের সাথে জড়িত অথবা আধিপত্যবাদকে প্রশ্রয় দেয় অথবা সেগুলোর বিষয়ে ইতিবাচক কথা বলে এমন ব্যক্তিদের স্থান কিন্তু এই জায়গাতে হবে না, এমনটি কিন্তু তারা তাদের স্লোগানে মুখরিত করছেন এবং তাদের স্লোগানে এসব ভাষায় কিন্তু ফুটে উঠছে। আমরা এখানে শাহবাগে আনুমানিক রাত 10টা থেকে অবস্থান করছি। আমরা দেখেছি যে এখান থেকে বিক্ষুব্ধ কিছু জনতা কারওয়ান বাজার মুখে যাত্রা করেছিলেন এবং সেদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিলেন। এবং টিএসসিতে আমরা দেখেছি, টিএসসিতেও কিন্তু বিভিন্ন ক্রিয়াশীল যারা ছাত্র সংগঠন যারা ছিলেন তারাও কিন্তু সেখানে বিক্ষোভ করেছেন এবং তারা ওসমান হাদির যে খুনি, তাদের সেই খুনিদের ধরতে দ্রুততর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা আহ্বান জানিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে যাতে সরকার এসব খুনিদেরকে বের করেন এবং প্রকাশ্যে নিয়ে আসেন, এমনটি কিন্তু তারা বলছেন। এবং এখানে বিক্ষুব্ধ যারা জনতা আছেন তারা সংখ্যা প্রকাশ করেছেন, যেহেতু নির্বাচনের তফসিল ইতোমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত সরকার একটি সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ ঢাকা ৮-এর যে ওসমান হাদি, তার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং বাকি যারা প্রার্থী আছেন তাদের ব্যর্থ দিতে আসলেও সরকার কতটুকুন পারগতা প্রকাশ করবেন অথবা কতটুকুন সচেষ্ট, এটি নিয়ে কিন্তু বিক্ষুব্ধ জনতা প্রশ্ন তুলছেন। এবং তারা বলছেন যারা আসন্ন নির্বাচনে যারা প্রার্থী, তাদের এই প্রার্থীদের যে জানমালের যে ঝুঁকি অর্থাৎ তাদের যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি আসলেও এই সরকার নিশ্চিত করতে পারবে কিনা, এমনটি কিন্তু তারা তাদের ক্ষোভ প্রকাশের মাধ্যমে, তাদের স্লোগানের মাধ্যমে বলার চেষ্টা করছেন। দর্শক, শাহবাগ মোড়ের যে ফুট ওভারব্রিজ, এখান থেকে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে শাহবাগ মোড় যে মেইন যে পয়েন্ট, সেটি কিন্তু ইতোমধ্যে ব্লক হয়ে গিয়েছে এবং এটি ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম মোড় এবং রাস্তাগুলোর একটি হওয়ার কারণে এখানে কিন্তু বেশ আশপাশে যান চলাচল কিন্তু এখানে বন্ধ হওয়ার কারণে কিন্তু পার্শ্ববর্তী যে এলাকাগুলো সেখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তবে এখানে ব্লকেট কর্মসূচি হওয়ার কারণে এই শাহবাগমুখী যে যানবাহনগুলো ছিল আমরা দেখেছি সেগুলো আস্তে আস্তে ঘুরে অন্য রাস্তা ব্যবহার করছে এবং ঢাকামুখী যে যানবাহনগুলো ছিল সেগুলো বিকল্প রাস্তা ব্যবহার করছে এবং তারা ঢাকা থেকে বের হচ্ছে এবং ঢাকার দিকে ঢুকে তারা তাদের গন্তব্যে পৌঁছচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এখানে দেখেছি দর্শক যে
সদ্য পদত্যাগকৃত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ, যিনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বেশ কিছুদিন, তারা এখানে এসেছেন এবং তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং এখানকার বিক্ষুব্ধ যারা জনতা, যারা হাদির খুনির বিচারের পক্ষে যারা এখানে দাঁড়িয়েছেন, তাদের কাতারে কাঁধ মিলিয়ে তারা এখানে কথা বলেছেন এবং তাদের দাবিও ঠিক একই দাবি ছিল যে তারাও বলেছেন যে যত দ্রুত সম্ভব এই আততায়ী তারা দেশে থাকুক অথবা দেশের বাইরে চলে যাক, যেখানে বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, তাদেরকে দ্রুততর সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপের মাধ্যমে তাদেরকে যেন দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে আসা হয় যদি তারা দেশ থেকে চলে যেয়ে থাকেন। আর যদি তারা দেশেই থাকেন তবে তাদেরকে যেখানেই থাকুক, যে গর্তের মধ্যেই থাকুক, তাদের সেই গর্ত থেকেই বের করে নিয়ে আসা হোক এবং জনসম্মুখে তাদেরকে প্রকাশ্যে নিয়ে আসা হোক এবং আদালতের মাধ্যমে বিচার করে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। তারা কিন্তু এটাই বলছেন, যদি এমনটি না করা হয়, যদি সরকারের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে এই বিক্ষুব্ধ যারা জনতা আছেন, অর্থাৎ যারা হাদির এই খুনের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন, তারা বলছেন তাদের এই ব্লকেট কর্মসূচি তাদের সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। তারা কোনোভাবেই হাদির খুনের বিচার না নিয়ে রাজপথ থেকে নেমে তারা ঘরে ফিরবে না, এমনটি কিন্তু তারা বলছেন। দর্শক, আপনাদেরকে দূরের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু একদল বিক্ষুব্ধ জনগোষ্ঠী তারা কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন এবং যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছেন, এখানে কোনো ভেদাভেদ ছাড়া সকলেই কিন্তু এখানে রাস্তায় নেমে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এই শাহবাগের এই আন্দোলন, শাহবাগের এই বিক্ষুব্ধ জনতার যে বিক্ষোভ সমাবেশ, তা কিন্তু শুধু শাহবাগ পর্যন্তই সীমাবদ্ধ নেই, তা কিন্তু কাউরান বাজার, বাংলা মোটর, এমনকি টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সহ দেশের বিভিন্ন জেলা এবং বিভাগে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং সারা দেশ থেকেই কিন্তু বিভিন্ন সংখ্যক মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে যত দ্রুত সম্ভব এই ওসমান হাদির বিচার তারা চান। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, গত 12ই ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তিনি কিন্তু জুম্মার নামাজ পড়েছেন এবং পরবর্তীতে নির্বাচনী গণসংযোগ অর্থাৎ এই আসনে যারা ভোটার যারা আছেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন এবং এক পর্যায়ে এক এলাকা থেকে কুশল বিনিময় শেষে আমরা জেনেছি তিনি আরেক এলাকায় অটোরিকশা যোগে তিনি যাচ্ছিলেন এবং যাওয়ার পথে রাজধানীর যে বক্স কালভার্ট রোড আছে, অর্থাৎ বিজয়নগর যে বক্স কালভার্ট রোড, সেই রোডটা পার হওয়ার সময় একটি মোটর বাইকে দুইজন ছিলেন, তার মধ্যে একজন ছিলেন চালক এবং পেছনে যিনি ছিলেন তিনি হচ্ছে মাসুদ নামের একজন শুটার ছিলেন। পরবর্তীতে কালভার্ট রোড পার হওয়ার সময় কিন্তু ওসমান হাদির মাথা লক্ষ্য করে কিন্তু তিনি শ্যুট করেন। পরবর্তীতে ওসমান হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে যায় এবং পরবর্তীতে কিন্তু ওসমান হাদির মাথার বাম দিক দিয়ে সেই গুলি কিন্তু বেরিয়ে যায়, এমনটি কিন্তু আমরা দেখেছি। পরবর্তীতে ওসমান হাদি সেখানে গুরুতর আহত হয়ে যান এবং তার অবস্থা তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান, সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন এবং যথেষ্ট পরিমাণে তার রক্তক্ষরণ হয় এবং তিনি অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে কিন্তু সেখানকার পার্শ্ববর্তী সাধারণ জনগণ যারা ছিলেন এবং ওসমান হাদির সাথে রিকশার যে সহযাত্রী যিনি ছিলেন তার সহযোগিতা এবং পার্শ্ববর্তী মানুষ যারা ছিলেন তার সহযোগিতায় ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ বাংলাদেশের যে সবথেকে সরকারি বড় হাসপাতাল, সেখানে কিন্তু তাকে দ্রুততর সময়ের মধ্যে তাকে নিয়ে আসা হয় রিকশাযোগে। পরবর্তীতে সেখানে তাকে দ্রুততর সময়ের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের যে নিউরোসার্জন বিভাগের যারা ডক্টর যারা আছেন এবং পার্শ্ববর্তী এবং পাশাপাশি যারা অন্যান্য ডিপার্টমেন্টের যারা চিকিৎসক যারা আছেন, তারা তাৎক্ষণিকভাবে সম্মিলিতভাবে ওসমান হাদির চিকিৎসাতে একযোগে নেমে পড়েন এবং সর্বাত্মক চেষ্টা করেন ওসমান হাদিকে যেন আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। পরবর্তীতে সেখানে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেখানে কিন্তু ওসমান হাদির মস্তিষ্কের মধ্যে থাকা যে গুলির খণ্ডাংশ সেটি কিন্তু বের করার চেষ্টা করা হয় এবং তার কারণে একটি অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে আমরা জেনেছি যে অস্ত্রোপচার সেখানে সম্পন্ন হয়েছিল এবং এরপর ডাক্তাররা আমাদের গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন, তারা আমাদেরকে জানিয়েছিলেন যে ওসমান হাদির এক পাশ দিয়ে গুলি ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, কিন্তু গুলিটা বের হয়ে যাওয়ার পরেও
গুলির যে খণ্ডাংশ থাকে সেটি মস্তিষ্কের ঠিক মাঝ বরাবর জায়গায় কিন্তু আটকে ছিল। তারা অপারেশন করেছিলেন এবং অপারেশন করার পর তারা চেষ্টা করেছেন গুলির যে খণ্ডাংশ যেটি ওসমান হাদির মস্তিষ্কের মধ্যে ঢুকেছিলেন সেটি বের করার চেষ্টা করেছেন। তবে তারা এটিও জানিয়েছিলেন যে কিছু খণ্ডাংশ বের করা সম্ভব হয়েছে এবং কিছু খণ্ডাংশ একদম মস্তিষ্কের মাঝ বরাবর থাকার কারণে সেগুলো কিন্তু বের করার সম্ভব হয়নি এবং সেটি বের করার জন্য যথেষ্ট ঝুঁকিপূর্ণ ছিল বিধায় চিকিৎসকরা সেটিতে প্রাথমিকভাবে হাত দেয়া বা সেখানে অস্ত্রোপচার করার চেষ্টাও করেননি। যদি তারা করতেন হয়তো ওসমান হাদিকে সেদিনই হারাতে হতো, হয়তোবা সেদিনই ঢাকা মেডিকেল কলেজেই হয়তোবা তার মৃত্যু ঘটতো, এমনটি কিন্তু ডাক্তাররা বলেছিলেন। এর পরবর্তীতে আমরা দেখেছি যে ওসমান হাদির পরিবার এবং ঢাকা মেডিকেলের যে চিকিৎসক বোর্ড ওসমান হাদিকে ঘিরে যেটি গঠিত হয়েছিল সেই বোর্ড এবং পরিবারের সিদ্ধান্তের জেরে ওসমান হাদিকে রাজধানীর যে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতাল আছে ঠিক ওই দিন রাত 8টা নাগাদ সময়ে কিন্তু ওসমান হাদিকে আইসিইউ অ্যাম্বুলেন্স যোগে তাকে তাৎক্ষণিকভাবে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে সরকারের হস্তক্ষেপে এবং সরকারের দিক থেকে সর্বোচ্চ দিক নির্দেশনার ফলে তার জন্য কিন্তু এভার কেয়ার হাসপাতালে সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সেখানে তাকে নিউরোসার্জারি বিভাগের যে আইসিইউ যে সেক্টর যে আছে সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং পরবর্তীতে তার চিকিৎসার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ যে চিকিৎসা ব্যবস্থা যেটি আছে সেটি কিন্তু নিশ্চিত করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকেই ওসমান হাদির এই চিকিৎসার ব্যাপারে কিন্তু সর্বাত্মক চেষ্টার কিন্তু নির্দেশ দিয়ে এসেছেন এবং সর্বাত্মক চেষ্টা যেন বহাল থাকে এমনটি কিন্তু তিনি চিকিৎসকদের বলে এসেছেন। পাশাপাশি ওসমান হাদি যখন এভার কেয়ার হাসপাতালে ছিলেন তখন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন, বিভিন্ন ক্রিয়াশীল যে রাজনৈতিক দল, বিএনপি, জামায়াত, এনসিপি থেকে শুরু করে যেসব রাজনৈতিক দল বাংলাদেশে সক্রিয় আছেন তারা সকলেই কিন্তু একে একে গিয়েছেন এবং বলে রাখতে চাই যে বিএনপির যে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়া এভার কেয়ারে থাকার সুবাদে তিনি নিজেও কিন্তু ওসমান হাদির পরিবারের সাথে দেখা করেছেন এবং দেখা করার পর কিন্তু ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং চিকিৎসার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও কিন্তু দিয়েছিলেন। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে কিন্তু তার চিকিৎসার ব্যাপারে সর্বস্তরের যে জনগণ, সর্বস্তরের যে সরকারের পক্ষ থেকে যে সর্বাত্মক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতের যে সুবিধা এবং বিভিন্ন রাজনৈতিক দলের দিক থেকে যে একটি সুচিকিৎসা নিশ্চিতের যে একটি চাপ সরকারের ওপরে সৃষ্টি করা হয়েছে সেটি কিন্তু খুব ভালোভাবেই সফলতার মুখ দেখেছিল। কিন্তু পরবর্তীতে ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে জানা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতালের যে ডাক্তার যারা ছিলেন, চিকিৎসক বোর্ড যারা ছিলেন তাদের সিদ্ধান্তের পরিক্রমায় কিন্তু এক পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয় ওসমান হাদিকে বাংলাদেশের চেয়ে আরও একটু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে, এমন কথা কিন্তু সরকারের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং সেই অনুসারে কিন্তু গত সোমবার অর্থাৎ 15 তারিখ সোমবার দুপুর নাগাদ সময়ে হজরত এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে নিয়ে আসা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় এবং পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে নেওয়া হয় এবং ওসমান হাদি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেখানে আজকে তার মৃত্যু ঘটে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ ফুটওভার থেকে আমি জানাচ্ছিলাম ওসমান হাদির বিক্ষোভের সর্বশেষ খবর। আমাদের ফুটওভারের নিচে অর্থাৎ শাহবাগের ঠিক মেন জায়গায় কামরুল আমাদের সহকর্মী আছেন, আমরা সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি কামরুলের কাছে। আর দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম শাহবাগের খবর আবারও সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা এবং হত্যার যে ঘটনা, সেই ঘটনায় আবারও বলা যায় একতাবদ্ধ হয়েছে বাংলাদেশের তরুণরা। বলা যায় আজ এখন শীতের রাত প্রায় 1:30 বাজে, এখনও এই যে শাহবাগের যে মোড়, সেই মোড়টি দখলও রেখেছে ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এনসিপি সহ
যে ভ্রাতৃপ্রতিম যে সংগঠন রয়েছে সেই সংগঠনের কর্মী সমর্থকের পাশাপাশি একেবারে সাধারণ নাগরিকরাও কিন্তু এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে এবং তারা এখানে এসে হাদির উপর যে বর্বরচিত যে হামলা এবং হত্যার যে ঘটনা, সেই ঘটনায় বিচারের দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে যে হাদির যে হত্যাকারী যারা আছেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেই নেতাকর্মীদের নাম উঠে এসেছে, তারা আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারতে পালিয়ে গেছে এবং তাদেরকে যাতে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় এবং ফিরিয়ে দিয়ে যে বিচারের যে প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ায় যাতে সহায়তা করে ভারত, সেই দাবিটুকু বারবার এখান থেকে উচ্চারিত হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্তত কয়েক হাজার মানুষ সমবেত হয়েছে বলা যায়। পুরো শাহবাগ লোকে লোকারণ্য আমরা বলতে পারি। তারা এখানে সমবেত হয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে একটু জানাই, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসন থেকে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হয়ে যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন এবং তিনি সবসময় যে ভারতীয় যে আধিপত্যবাদ বাংলাদেশে চলেছে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন। মূলত তার এই কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়ার জন্যই ছাত্রলীগের সন্ত্রাসীরা হাদিকে গুলি করে হত্যা করেছে। এই ধরনের দাবি আসলে এখানে যারা বিক্ষুব্ধ যারা আছেন এই ধরনের দাবি জানিয়েছেন, এই ধরনের শব্দ উচ্চারণ করেছেন। তারা বলেছেন যে হাদিকে হত্যার মাধ্যমে এটি মূলত প্রমাণিত হয় যে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ, সেই ভারতীয় আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য পলাতক আওয়ামী লীগ এবং এর ভাতৃপ্রতিম সংগঠনের দায়িত্বশীল যারা আছেন তারা সেই চেষ্টাটুকু চালিয়ে গেছেন এবং এরই ধারাবাহিকতায় শরীফ ওসমান হাদিকে একরকম হুমকি হিসেবে তারা নিয়েছে এবং তাকে থামিয়ে দেওয়ার জন্য তার উপর বর্বরচিত এই হামলার ঘটনা ঘটেছে। এবং এই ক্ষেত্রে বলা যায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ এখানে সফলও বলা যায়, কারণ তারা হাদির উপর হামলাও করেছে এবং হাদিকে হত্যা করতেও তারা সমর্থ হয়েছে এবং শুধু হত্যাই নয়, হত্যা করে তারা দেশ থেকে পালিয়ে যেতেও সক্ষম হয়েছে। এটি আসলে সুস্পষ্ট বার্তা দেয় যে এই বাংলাদেশে যে আধিপত্যবাদের যে রাজনীতি, সেই আধিপত্যবাদের রাজনীতি বিরুদ্ধে যারা অবস্থান করবে তাদেরকে আসলে এইভাবে পরিণতি ভোগ করতে হবে। এই ধরনের একটি বার্তা আসলে দেয়া হয় বলে মনে করছে এখানে যে বিক্ষুব্ধ যেই কর্মী সমর্থক জনতা রয়েছেন, তারা এমনটাই মনে করছেন। একটু জানাই যে রাত 10টার কিছু সময় পর যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদটি আসে, ঠিক তার পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং এখান থেকে তারা রাজধানীর বাংলা মোটর, কারওয়ান বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি সহ বিভিন্ন স্থানে তারা মিছিল বের করে, বিক্ষোভ মিছিল বের করে এবং সেই মিছিল থেকে তারা হাদির উপর হামলার যে ঘটনা, সেই হামলায় দোষীদের বিচারের দাবি জানিয়ে এসেছে এবং তারা মিছিল শেষ করে এসে শাহবাগের বিভিন্ন পয়েন্টে তারা আগুন জ্বালিয়ে দেয় এবং আগুন জ্বালিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে। কিছুক্ষণ আগেও এখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সদ্য সাবেক যে দুজন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সহ এনসিপির যে সামান্তা শারমিন সহ যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারাও এখানে এসেছেন এবং এসে তারা বক্তব্য রাখেন এবং তাদের বক্তব্যে এটি স্পষ্টভাবে উঠে আসে যে বাংলাদেশে গত 17 বছর ভারতীয় যে আধিপত্যবাদ চলেছে, সেই আধিপত্যবাদের যে লড়াই, সেই লড়াইকে হাদি আরেকটি লড়াই হিসেবে নিয়েছেন এবং সেই লড়াইটুকু থামিয়ে দেওয়ার জন্য, এই যে তাকে থামিয়ে দেওয়ার জন্য তার উপর যে হামলা, সেই হামলাটুকু চালিয়ে তাকে হত্যা করতে সমর্থ হয়েছে এবং এই হত্যার ঘটনায় যারা সম্পৃক্ত, যারা ইতিমধ্যে ভারতে পালিয়ে গেছে, তাদেরকে দেশে ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা এমনও প্রত্যাশার কথা শুনিয়েছে যে শুধুমাত্র এক শরীফ ওসমান হাদিকে হত্যা করে আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াই থামিয়ে দেওয়া যাবে না। হাদি যেমন একটি সাম্য, ন্যায্যতার, ইনসাফের যে বাংলাদেশ লড়াই প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই চালিয়ে গেছেন, সেই লড়াই
বাংলাদেশে জারি থাকবে এবং কেউ না কেউ আসলে আবারও হাদি হয়ে ফিরে আসবে। এই লড়াইটুকু তারা জারি রাখবে বাংলাদেশে, যাতে আর কখনো যে ভারতের যে আগ্রাসন, যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আবারও নতুন কেউ শরীফ ওসমান হাদি হয়ে তারা দায়িত্ব কাঁধে তুলে নেবে। তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, খুন গুম লুটপাট দুর্নীতি এসবের বিরুদ্ধে তারা কথা বলবে, এমন আশার কথাও তারা এখানে বলেছেন। এবং পাশাপাশি হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলায় দোষীদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করতে বাংলাদেশ সরকার যাতে সেটি বাস্তবায়ন করতে পারে সেজন্য ভারত সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছে। আমরা একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একেবারে শাহবাগের যে মোড়, সেই মোড়টিতে হাদির যে কর্মী সমর্থকরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা এখানে এসেছেন, সমবেত হয়েছেন এবং এই বিচারের দাবি জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখাই, এখানে মূলত যারা আছেন, যারা এসেছেন, তারা তাদের ক্ষোভের যে বাণী, সেই বাণীতে একটি শব্দই বারবার উচ্চারণ করছেন। বাংলাদেশে গত 17 বছর আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ, যে আধিপত্যবাদ চলেছে, সেই আধিপত্যবাদ যাতে ফিরে না আসে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে। তারা সেই দাবিটুকু জানাচ্ছে আগামীতে যাতে বাংলাদেশে কোনো ভারতের আধিপত্যবাদ না হয়, না ঘটে, সেই স্লোগান তারা দিচ্ছে, দীপ্ত কণ্ঠে তারা সেই উচ্চারণটুকু করছে। আমরা একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের রাত উপেক্ষা করে জুলাই ঐক্য, জুলাই মঞ্চ, এনসিপি সহ আরও যে রাজনৈতিক সংগঠন আছে সেগুলো তো বটেই, সাধারণ নাগরিকরাও কিন্তু এখানে সমবেত হয়েছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে ভারতে পালিয়ে থাকা যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা হাদির উপর গুলি চালিয়েছে, নৃশংসভাবে হাদিকে হত্যা করেছে, ছাত্রলীগের সেসব সন্ত্রাসীকে অবিলম্বে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিয়ে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়াকে শুরু করতে তারা যাতে ভারত সরকার যাতে সহায়তা করে। আপনারা দেখছেন রাত যত গভীর হচ্ছে, আন্দোলনের মাত্রা তত তীব্র হচ্ছে, বিক্ষুব্ধদের স্লোগানও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তারা একটি স্লোগান দিচ্ছে, হাদির হত্যাকারী যারা বিদেশে পালিয়ে আছে, ভারতে পালিয়ে আছে, ছাত্রলীগের যেই সন্ত্রাসীরা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাদেরকে যাতে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় এবং এই বিচারের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে ত্বরান্বিত করা হয় এবং সরকারকে, বাংলাদেশের সরকারকে যাতে সহায়তা করা হয়। যদিও এই আজকের এই বিক্ষোভ কর্মসূচি থেকে, বিক্ষোভ থেকে এখন পর্যন্ত হাদির উপর হত্যা এবং হাদিকে হত্যা এবং হামলার যে ঘটনা, সে ঘটনা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। তবে তাৎক্ষণিক তারা প্রতিক্রিয়া জানিয়েছে, এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং হাদির খুনিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এখানে এখনকার যে সার্বিক কী পরিস্থিতি। সার্বিক যদি পরিস্থিতির কথা বলি, সময় যত গড়াচ্ছে এখানে যে শাহবাগ মোড় কিন্তু শান্ত হচ্ছে না। আমরা সময় বাড়ার সাথে সাথে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতার সংখ্যা কিন্তু বাড়ছে। তারা সমবেত হচ্ছে এবং সমবেত হয়ে হাদিকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছে এবং বিচারের দাবিতে তারা সোচ্চার হচ্ছে। এখানে একেবারেই সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে, এটি আসলে নিশ্চিতভাবে বলা যায়। আর শুধুমাত্র যে ভিন্ন ভিন্ন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতা কর্মী সমর্থকরা এসেছেন ব্যাপারটি এমন নয়, একেবারে সর্বস্তরের মানুষজন নেমে এসেছে হাদির উপর হামলা এবং হাদিকে হত্যার ঘটনায় যারা জড়িত তাদের বিচারের দাবিতে। আমরা সার্বক্ষণিক আপনাদের দেখানোর চেষ্টা করি এবং সবশেষ পর্যন্ত চেষ্টা করব আসলে এই শাহবাগ থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন সড়কে আগুন জ্বালিয়েও তারা ক্ষোভ জানিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই রাস্তার বিভিন্ন পাশে ধোঁয়া দেখা যাচ্ছে, যেখানে আগুন জ্বালানো হয়েছে এই আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি আমরা।
পুরো শাহবাগ লোকারণ্য বলা যায় কর্মী সমর্থক দিয়ে ভরে উঠেছে এই শাহবাগ। আর তারা হাদির উপর হামলা এবং হাদিকে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছে। এবারে একটু হাদি সম্পর্কে আসলে বলতে চাই। আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আসলে সংবাদ কভার করেছে, আমরা তখনও দেখতে পেয়েছি এই শরীফ ওসমান হাদি এখানে একেবারে সক্রিয় একজন জুলাই যোদ্ধা বলতে পারি আমরা। আর প্রথম সারিতে সে সক্রিয় ছিল। সে সবসময় যে ভারতের যে আধিপত্যবাদ ছিল, বাংলাদেশের যে আধিপত্যবাদের যে রাজনীতি, যে ভারতের নগ্ন হস্তক্ষেপ, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে হস্তক্ষেপ, বাংলাদেশের মানুষের উপর যে হস্তক্ষেপ ছিল ভারতের, সেই হস্তক্ষেপের বিরুদ্ধে সে কথা বলেছে। আর সে সবসময় কথা বলেছে ঘুষ, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে সে কথা বলেছে। সব সময় অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে একটি প্রতিবাদী কণ্ঠস্বর ছিল শরীফ ওসমান হাদি। আসলে তার যে স্পিরিট আমরা দেখেছি তার মধ্যে, তাকে আসলে একটি পক্ষ অর্থাৎ আওয়ামী লীগ তাকে সবচেয়ে বড় থ্রেট হিসেবে নিয়েছিল এবং তাকে থ্রেট হিসেবে নিয়েই তাকে মূলত টার্গেট করে তাকে হত্যা করা হয়। আমরা গণমাধ্যম সূত্রে এমনও তথ্য পেয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। হাদিকে যারা গুলি করেছে তারা ইতিমধ্যে শনাক্ত করা গেছে এবং তারা সকলেই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যে ছাত্রলীগ, সেই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং তারা বিভিন্ন পর্যায়ে পদধারী নেতা ছিলেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় পরিকল্পনা করেই কিন্তু হাদির উপর তারা হামলা চালিয়েছে। তারা হাদির যে কালচারাল যে সংগঠন, ইনকিলাব মঞ্চে যে কালচারাল সংগঠনটি রয়েছে, সেই সংগঠনে কিন্তু হাদির পাশে বসেই বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে। এরই অংশ হিসেবে তারা হাদির কাছে ঘেঁষার চেষ্টা করেছে এবং হাদির কাছে থেকেই রেকি করে আসলে সুবিধাজনকভাবে কিভাবে হাদির উপর হামলা করা যায় সেই সুযোগের অপেক্ষায় তারা ছিল এবং সেই সুযোগটিকে তারা চূড়ান্তভাবে কাজে লাগায় গত শুক্রবার, যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জুমার নামাজ শেষে সে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। ঠিক প্রচারণা সেই সময়টাতে প্রচারণা শেষ করে সে যখন ফিরছিল তখনই তাকে এটিকে আসলে বর্বরচিতও বলা যায়, কাপুরুষোচিতও বলা যায়। যখন সে রিকশায় ফিরছিল ঠিক তখনই অতর্কিতভাবে পেছন থেকে মোটর সাইকেলে এসে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা তারা এসে হাদির মাথায় গুলি করে এবং এই গুলিতে হাদি লুটিয়ে পড়ে। তারপরেই তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেই হাসপাতালে হাদিকে চিকিৎসা দেওয়া হয় এবং এভার কেয়ার হাসপাতালে আরও উন্নত চিকিৎসার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি নেয় এবং তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে 3 দিন চিকিৎসারত থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10টার কিছু সময় পরে তার মৃত্যুর সংবাদটি আসে এবং এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার যে সমর্থকরা রয়েছেন, হাদির সমর্থকরা রয়েছেন, তারা ক্ষোভে ফেটে পড়ে এবং তাৎক্ষণিক তারা শাহবাগ মোড়ে এসে বিক্ষোভ যেই কার্যক্রম, সেই বিক্ষোভ কার্যক্রমে অংশ নেয় এবং সড়কের তারা আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রদর্শন করে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শাহবাগ মোড় একেবারে লোকারণ্য বলা যায়। তারা শাহবাগ মোড় দখল নিয়ে রেখেছে এবং সময় গড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে তারা আসছে এবং তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে। এখানে অন্তত কয়েক হাজার কর্মী, সমর্থক, সাধারণ জনতাও এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং তারা এখানে অবস্থান নিয়ে রেখেছে। আপনারা
দেখতে পাচ্ছেন